আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার জন্য কমছে নাকি? আমি যেদিন থাকি সেদিন তো বাড়েই। তো আপনি তো যুদ্ধটা নিজে বাঁধিয়েই রাখছেন। বাতিল রাখতেছে তো সবাই। আপনি আমাকে বাদানোর সুযোগ না, দিচ্ছেন কেন? আপনি যখন পরিবারের কর্তৃত্বের জায়গা থাকবেন, আপনি নিশ্চয়ই সেই দায়টা এড়াতে পারবেন না। ভারতে আই লাভ মোহাম্মদ বললেই অপরাধ। শান্তির পথে ট্রাম্পের কূটনীতিক নাটক। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আমি বিউটি সমাদ্দার। কেমন আছেন আপনারা? দিদি কেমন আছেন? ভালো। আচ্ছা। আ দিদি, যাদের জন্য আমরা অনুষ্ঠানটা, সেই দর্শকরা প্রচুর কমেন্ট করছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন। উনাদের কমেন্ট ভালো-মন্দ মিলিয়ে বেশ আছে। কিন্তু আমাদের সময়টা তো স্বল্প, এজন্য সবকিছু কমেন্ট পড়া যায় না। আমরা এখন কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। গাজী নামে আমাদের এক দর্শক লিখছেন, পাকিস্তান সন্ত্রাসের পিছে অর্থ ব্যয় করতে শেষ হয়ে গিয়েছে, তবু তাদের দেমাগ কমে না। পাকিস্তান সরকারের লজ্জা নেই, ট্রাম্পের মতো হয়েছে মনীন্দ্র বিশ্বাস। উনি একটা নামও দিয়ে দিয়েছেন এখানে। আপনার কি মনে হয়? অনেক ক্ষেত্রে সত্যিই তাই। আপনি কি কোন ভিত্তিতে সত্যি বললেন? পাকিস্তান তো এখন পর্যন্ত তাদের অর্থনীতির দিকে বেশি নজর দেয় না। তারা কিন্তু সবসময় যুদ্ধ সংঘাত এগুলো নিয়েই আছে। আচ্ছা, তো এখন হচ্ছে একটা দেশের বিরুদ্ধে একটা দেশের এলিগেশন সবসময় থাকে। এখন আপনার দেশে যদি কোনো এই ধরনের গোষ্ঠী থাকে, তাহলে তো ওই দেশের সরকারেরই উচিত সেগুলা করা। আর পাকিস্তানের অবস্থা হচ্ছে আরো খারাপ, এই কারণে ওখানে ৩-৪ টা সরকার চলে। প্রাদেশিক সরকার চলে, সেনাবাহিনী সরকার, আর আ জনগণের নির্বাচিত একটা সরকার। অস্থিরতা ছাড়া তো কিছু কিছু দেখছি না। দেখে না, সেটাই। তাহলে তো তাদের চেয়ে তো আমাদের বাংলাদেশ ইকোনমি ভালো। ভালো। আচ্ছা, এমডি দেলাওয়ার হোসেন নামে একজন লিখছে, টমাহক উল্টা ট্রাম্প আর নেতানিয়াহুর মুখের মধ্যে যেমন নমরুদের মধ্যে মশা ঢুকে গেছিল। উনি একটা ধর্মের টান দিছেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক লিখছেন, আইসিবিএম রেডি হচ্ছে সিটিআরজিবি 80+120T আপগ্রেড ট্যাঙ্ক। এটা রাশিয়ার ট্যাঙ্কের তিনি বর্ণনা দিয়েছেন। আম শেখ নজরুল ইসলাম নামে আমাদের এক দর্শক লিখছেন, শোয়ের ইস্পাত কমে যাচ্ছে। আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার জন্য কমছে নাকি? আমি যেদিন থাকি সেদিন তো বাড়েই। আচ্ছা, আজকের প্রোগ্রামে বুঝা যাবে সেটা। দিদারুল ইসলাম নামে আরেকজন লিখছেন, চট্টগ্রাম থেকে মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী বলছি, আমেরিকা ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া একান্তই দরকার, না হয় বিশ্ব শোষণ উৎপীড়নের কার্যক্রম চালিয়ে যাবে। আচ্ছা, ওনার ব্যক্তিগত মতামত। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আরেকজন লিখছে, সর্বশেষ দর্শক দেলোয়ার নামে একজন দর্শক লিখছেন, ইউ কান্ট্রি ওয়ার্ল্ডের ভিলেন আমেরিকা আরএম পাঠায়, আর আমরা লাল ফৌজ হিজরত চায়না সাপোর্ট, সেভেন সিস্টার চায়না সাপোর্ট, দি ড্রাগন স্যালারি লাল ফৌজ। মানে উনি চীনকে একটু প্রাধান্য দিচ্ছেন আর কি। আচ্ছা, দর্শকদের কমেন্ট শোনার পর আমরা আজকে বিশ্ব সংযোগ কয়েকটা সেগমেন্টে করব। দর্শক, আপনাদের অনুরোধে আপনারা আমাদের কমেন্টে আমরা যে বলি যে আপনারা কোনো বিষয় জানতে চাইলে আমাদের কমেন্টে লেখেন। আপনারা অনেক কমেন্ট করেছেন। ওই বিষয়গুলো আজকে আমরা গত ২ দিন পিক করেছি। পিক করে আজকের প্রোগ্রামটা সেভাবে সাজানো হয়েছে। আজকে একদম নতুন একটা বিষয়, কিন্তু পুরাতন বিষয় নতুন করে উঠে আসছে। যখন একটা দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কোনো দেশের শাসক দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকেন, সে নির্বাচিত হোক, জোর করে হোক, স্বৈরতন্ত্র করে হোক, তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন উঠে। উনি ক্ষমতা থাকার সময় দেশে কেউ উঠায় না, দেশের বাইরে থেকে উঠায়। উনি ক্ষমতা পদচ্যুত হলে, পালিয়ে গেলে, সেটা তখন প্রকাশ্যে আসে। প্রকাশ আসে, জনগণ প্রকাশ। সেরকম হচ্ছে আপনার বাশার আল আসাদ। জানেন যে প্রায় ৩-৪ দশক ধরে তিনি ক্ষমতায় ছিলেন। ওনার বাবাও ছিলেন ক্ষমতায়। হুম। ওনাকে আয়রন ম্যান বলা হতো, এবং উনি নিজের দেশের মানুষের উপরে দমন নীতি প্রয়োগ করে চালিয়েছিল। এবং ২০১৯ থেকে ২০২১ সাল, উনি তো প্রথম হয়েছে গত বছরের গত ২ বছরের মধ্যে, ১৯ থেকে ২১ সালের মধ্যে উনি একটা অপারেশন চালিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন মুভ আর্থ। তিনি তার বিরোধী দল বা গোষ্ঠীগুলোকে আপনার এক প্রকার গুম করে তাও গণকবর দেওয়া হতো। এটা অনেকেই না, আমরা কসোভোতেও দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি। এটা নতুন করে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসছে। এটা নিয়ে আপনি যদি একটু বলেন। আ আসলে দেখেন, আমার কাছে যেটা মনে হয়, ক্ষমতার চর্চা বিশ্বব্যাপী একই রকম। তো ব্যা আমরা যেখানেই দেখেছি ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়েছে, সেখানেই দেখেছি ক্ষমতার অপব্যবহার হয়েছে। এখানেও কিন্তু অনেকটাই তাল। মানে একজন প্রতিনিধি যে জনপ্রিয়তা বা তার
সঠিক শাসন দিয়ে নেতৃত্ব করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এরকম নিদর্শন কিন্তু আমরা খুবই কম দেখি। সেই জায়গা থেকে বাশার আল আসাদকেও কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করেই টিকতে হয়েছে। এবং এই রয়টার্সের যে প্রতিবেদনটা সম্প্রতি উঠে এসেছে এটা কিন্তু নতুন না। এর আগেও কিন্তু এই যে ওনার যে গণকবরের বিষয়টা আছে বা সরানোর বিষয়, মরুভূমিতে বিভিন্ন জায়গায় সরানোর বিষয়, এটা কিন্তু আগেও এসেছে। কিন্তু এখন আপনি যেটা বললেন যে নতুন করে এসেছে যেহেতু সে এখন ক্ষমতাচ্যুত হয়েছে সেই জায়গা থেকে। তো আ সেজন্য সে যখন অপরাধ করে তার অপরাধ বা তার যেই যুদ্ধ মানে সহিংসতা সেগুলো ধামাচাপা দেবার জন্য বা লুকানোর জন্য তো এরকম অনেক কিছুই ঘটনা ঘটে। আমরা সারা বিশ্বব্যাপী কিন্তু এই ঘটনাগুলো দেখতে পাই। তো আমরা এখানেও কিন্তু এই রয়টার্সের এই প্রতিবেদনেও দেখতে পেয়েছি কিন্তু যে সে এই আমার কাছে যেটা মনে হয়েছে যে তার যে অপরাধ, হ্যাঁ? যুদ্ধ সহিংসতার যে অপরাধ সেই অপরাধটাকে সে ঢাকা দেওয়ার জন্য বা ধামাচাপা দেওয়ার জন্য এইরকম কার্যক্রম সে করেই করেছে মনে হয়। সেইটাই নতুন করে উঠে এসেছে। এখন আপনার মনে করেন যে এতদিন আসাদকে যারা টিকিয়ে রাখছিল, আমরা পরাশক্তি বলতে ৪-৫ টা দেশের কথা। ওই মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত নতুন করে হচ্ছে আর ইউরোপের দেশগুলা কয়েকটা দেশ। ইউকে, জার্মান, ফ্রান্স। তা আপনি ভালো করেই জানেন যে আসাদকে টিকিয়ে রাখার পিছনে রাশিয়ার খুব বড় ভূমিকা ছিল। যখনই ইউক্রেন যুদ্ধে রাশিয়া জড়িয়ে গেল তখন সে সাপোর্টটা উঠায় নিল। তখন তার বিরোধী দলরা আমেরিকার সহযোগিতায় ওইটা ওদের ক্ষমতাচ্যুত করলো। এখন আমরা তো এখন গত কিছুদিন ধরে বা বলেন যখন থেকে আ ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে রাশিয়ার পক্ষে খুবই নাচানাচি করছি। এখন আপনি ধরেন বাশার আল আসাদ, আমি ধরেন পুতিন। আমি আপনাকে হেল্প করছি, আমি যেভাবে হোক হেল্প করছি। আপনার দায়-দায়িত্ব কিন্তু আমারও ঘাড়ে পড়ে। ঘাড়ে পড়ে। এটা তো অস্বীকার করার কিছু নেই। কারণ এগুলো তো রাশিয়াও জানতো। তো আসলে পরাশক্তিগুলো এই কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে কি বলবেন? এই স্টাডি আমার কাছে মনে হয় যে এটাই তো ভুল। আমার কাছে মনে হয় যে সবসময় সবাইকে নিজের সক্ষমতার দিকে নজর দেওয়া উচিত। আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি একটা এখন তো রাষ্ট্র পরিচালনা বলেন বা রাজনীতি, এখন কিন্তু আর শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নাই। পুরো রাজনীতিটাই কিন্তু এখন ভূ-রাজনীতির মধ্যে প্রবেশ করেছে। সবকিছুর সাথে সবকিছু সংযুক্ত। একটার সাথে একটা কাজেই একটা পরাশক্তি আমাকে অবশ্য অনেক ক্ষেত্রে আমাদের উপায়ও থাকে না। দেখা যাচ্ছে তার আ নীতি নৈতিকতা বা সব বিসর্জন দিয়ে তার অনুসারীও হয়ে যেতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে বিশ্ব নেতা হতে হলে নিজের সক্ষমতার দিকে নজর দেওয়া উচিত ছিল। আপনার এই জায়গাগুলো আপনার সক্ষমতা আসবে কোত্থেকে? আপনার সক্ষমতা তখনই আসবে যখন আপনার নিজের দেশের মানুষ আপনাকে ভালোবাসবে, সমর্থন দিবে। আমরা কয়েকটা দেশের কথা বলতে পারি। ইরানের কথা বলতে পারি। হ্যাঁ, আপনি দেখেন তুরস্কের কথা বলতে পারি। এমন অনেক ছোট, ছোট রাষ্ট্র আছে যাদের সেই অর্থে ক্ষমতা নেই। তারা কিন্তু তাদের মতো শান্তিতে জনগণ নিয়ে আছে। আফ্রিকার ছোট্ট একটা বুর্কিনা ফাসো। ইব্রাহিম ট্রাওরের মতো ৩৪ বছরের এক নেতা আপনার পুরা কাঁপিয়ে দিচ্ছে ইউরোপকে। ইউরোপকে। সে কিভাবে তার সমর্থন আছে, জনসমর্থন আছে তার। শুধু তো বন্দুকের নল দিয়ে তো শাসন করা শাসন করা যায়। যায় না। এটা দীর্ঘস্থায়ী হয় না। সবচেয়ে বড় কথা দীর্ঘস্থায়ী হয় না। আচ্ছা, সুপ্রিয় দর্শক আমাদের এখন দ্বিতীয় একটা সেনসিটিভ বিষয়ে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ। আ আমরা জানি এই যে ভারত অ খুবই বড় একটা দেশ। আর এটা ভারত আপনার উপমহাদেশও ছিল। ভারতবর্ষ বলতাম আমরা। পুরা আপনার ধরেন যে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান সব মিলিয়ে বাংলাদেশ সহ। বিশাল দেশ, বিশাল জনসংখ্যা, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ ওখানে থাকে। এমনও বলা হয় যে আর সারা বিশ্বে তো ভারতের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা। সেখানে গত কিছুদিন ধরে একটা বিষয় খুব আলোচনায় সেটা হচ্ছে আই লাভ মোহাম্মদ আর ওদিকে হচ্ছে আই লাভ মহাদেব এই ধরনের। এখন এটা আমরা দেখছি বিজেপি সরকার বিজেপি সরকারের সময় এগুলা হয়। এবং এটাকে ক্যাশ করে বিরোধী দল বলেন, বিভিন্ন গোষ্ঠী বলেন এগুলাকে ক্যাশ করে ইমোশন গুলাকে কাজে লাগায়। কাজে লাগে। আপনি যখন একটা দেশের ক্ষমতার অধিকারী হবেন তখন আপনার দায়িত্ব কিন্তু এগুলো বন্ধ করা। এবং যারা মাইনরিটি বলেন তাদের মাইনরিটিকে কিন্তু সাপোর্ট দেওয়া, রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য। কারণ সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিক কারণ আপনি একটা ধর্ম করেন, আপনি ভারতীয় নাগরিক। আপনার রাষ্ট্রের কাছে যে পাওনা, যে দাবিগুলোর মধ্যে একটা প্রথম দাবি নিরাপত্তা। হুম। আপনার নিরাপত্তা দিতেই হবে। এবং সব দেশে যেটা করে আপনার মাইনরিটিদেরকে দেওয়া উচিত কিন্তু এ ধরনের ঘটনা ঘটেই থাকবে। এটা নিয়ে আপনি যদি কিছু বলেন
যদি আপনার কোনো আপত্তি না না, থাকে। আপত্তি না। আমার কাছে তো মনে হচ্ছে যে এটা ভারতের ক্ষেত্রে যদি বলি, এটা নতুন রূপ। ভারত বরাবরই কিন্তু দাবি করে বা খুব গর্বের সাথে বলে তারা ধর্মনিরপেক্ষ একটা দেশ। বা তাদের এখানে বিভিন্ন ধর্মের জাতি, বর্ণ, ধর্ম সবাই সম্প্রীতির সাথে বসবাস করে। কিন্তু এই গত কিছুদিনের এই প্রেক্ষাপট তো তা বলে না। আপনি যদি আপনার নাগরিকের নিরাপত্তা দিতে না পারেন, ধর্মীয় অনুভূতিটাকে পালন করতে না দিতে পারেন, আপনার গণতন্ত্র কোথায়? আপনি কোন মুখে গণতন্ত্রের কথা বলেন? আমি তো দেখছি এটা নতুন দ্বন্দ্ব এবং দেখেন এটা কিন্তু আস্তে, আস্তে ছড়িয়ে পড়ছে। এ এ এটার যেটা শুরু হয়েছিল, সূত্রপাত হয়েছিল কানপুর থেকে। আমরা জানি যে ৪ সেপ্টেম্বরের একটা ছোট্ট ঘটনা থেকে। এটা কিন্তু আস্তে, আস্তে ছড়িয়ে পড়ছে এবং বিশ্বব্যাপী যে ঘটনাগুলো ঘটছে তার সাথে, সাথে এটাও কিন্তু একটা মানে মানে বিশ্বব্যাপী যে ধর্মীয় সংস্কৃতিটাকে রাজনীতির ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটা অপচেষ্টা, এটা কিন্তু ভারত নতুন করে শুরু করছে আবার এবং উস্কে দিচ্ছে। এটা কখনোই গ্রহণযোগ্য হয় না, মনে হয় না। যেমন আপনার বানারসিতে বিজেপি কর্মীরা তাদের ব্যানারে লিখেছে আই লাভ বুলডোজার। বুলডোজার। এগুলো তো হ্যাঁ, এটা তো হতে পারে না। এবং এ এ তারা কিন্তু আমরা যেটা দেখেছি এই ধরনের মানে বিচারিক ব্যবস্থার আগে এরকম বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এটা তো মানে মানবাধিকার লঙ্ঘনও করা হয়। তো আমার কাছে মনে হয় ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে এটা আসলে গ্রহণযোগ্য না বা কাম্যও না। কাবো না। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা সেগমেন্টে চলে যাচ্ছি। অ্যা সেটা হচ্ছে আমরা জানি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়েছে এখন আজকে ৫ দিন। ওখানে ৫ দিন যুদ্ধবিরতি চলছে। এখন পর্যন্ত আ সিচুয়েশন মোটামুটি ভালো। সেখানে ট্রাম্পের একটা ভূমিকা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আ ফিলিস্তিনের যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা ছিল নির্ণয়, কিন্তু এটি শান্তির পথনকশা যেটা বলা হয় স্থায়ীভাবে না। কারণ হচ্ছে সবসময় বলা যায় ফিলিস্তিন ইসরায়েলের সমস্যা যতদিন পর্যন্ত সলভ না হবে মধ্যপ্রাচ্যে ততদিন স্টেবল হবে না, স্থিতিশীল হবে না। প্লাস হচ্ছে দ্বিরাষ্ট্র নীতি যেটা আ একসময় শত বছর আগে যেটা প্যালেস্টাইন একটা রাষ্ট্র থাকবে, ইসরায়েল একটা রাষ্ট্র থাকবে। তাহলে আপনার মনে করেন একটা ভারসাম্য থাকলো। এখন আপনার কি মনে হয় যে এই যুদ্ধবিরতিটা কতদিন থাকবে? আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন বলেন। আপনি যেটা বললেন যে শান্তি চুক্তি, এটা কি আসলে শান্তি চুক্তি? আপনি কোন দৃষ্টিতে দেখবেন? আ সে আমার কাছে তো মনে হচ্ছে যে এটা আসলে যতটা না শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি তার চেয়ে বেশি রাজনৈতিক একটা প্রেক্ষাপট। কারণ অবশ্যই দেখেন এই যে আপনি বললেন ৫ দিন এই চুক্তিটা হয়েছে। ১৩ তারিখে যে চুক্তিটা হয়েছে। তার পরের দিন থেকেই কিন্তু আবার সহিংসতারও কিছু ঘটনা এটা এটা হচ্ছে আপনার এই যে লোকালি ফিলিস্তিনের লোকালে কে ক্ষমতায় দায়িত্ব নেবে থাকবে, হ্যাঁ। থাকবে। এবং আপনি যদি এই চুক্তির এই ক্লজ গুলা হ্যাঁ ২০ টা দেখেন সেখানে ২০ দফা। হ্যাঁ, সেখানে এটা কি আছে? তারা যেটা বলছে এটা একটা যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি, বিরতি এবং বন্দি বিনিময়। বন্দি বিনিময় এবং হচ্ছে যে মানে দীর্ঘস্থায়ী যে শান্তির বিষয়টা সেটা কিন্তু চুক্তিতে সেভাবে আলোচিত নয় এবং সেটা কিন্তু প্রকাশ্যেও আসেনি। তো সেই জায়গা থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কিন্তু এই অবশ্যই সবাই সাধুবাদ জানিয়েছে। কারণ এই এরকম একটা উদ্যোগও কিন্তু প্রয়োজন। হ্যাঁ, কারণ হচ্ছে যেভাবে শত, শত মানুষ মারা যাচ্ছিল হ্যাঁ, ফিলিস্তিনে। হ্যাঁ। তবে ট্রাম্পের ভূমিকা নিয়ে কিন্তু আসলে সংশয়টা থেকেই যায়। মানে আমি আমার জায়গা থেকে সংশয়টা রেখেই যাই। কারণ উনার কাছে আমার কাছে মনে হয়েছে এই চুক্তিটা যতটা না শান্তির দিকে ওই যে যেটা বললেন যে দীর্ঘস্থায়ী শান্তির যে বার্তা, সেটার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ওই যে ভূ-রাজনৈতিক বিষয়টাই বেশি অ্যা কার্যকরী হচ্ছে। কারণ সেরকম কিন্তু মানে দেখেন এই যে যুদ্ধ-বিধ্বস্ত এই মানে ইয়েকে কে নিরাপত্তা দেবে বা অস্ত্র নির্দেশ করে। কোন পদ্ধতিতে হবে, এই বিষয়গুলো কিন্তু কারণ আমরা জানি স্পষ্ট ফিলিস্তিনে অনেকগুলা গোষ্ঠী আছে যারা এখন ওখানকার আমরা বলে না কোনো সরকার চলে গেলে কে কোনটা দখল করবে। দখল করবে। সেই প্রক্রিয়া চলতেছে এবং ১৫ নং ক্লজ যদি আপনি দেখেন সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করবে যারা ফিলিস্তিনের শান্তি রক্ষায় নিয়োজিত থাকবে। এবং এটা কিভাবে গঠন হবে সেটারও কিন্তু কোনো সেই অর্থে দিক নির্দেশনা নেই। না
একবার বলছিল যে আপনার টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন একটা সরকার হবে ওখানে, অস্থায়ী সরকার, তারা এগুলো দেখবে। মানে ঝামেলা আপনি ঠিকই বলেছেন। আসলে শান্তি চুক্তি না, এটা যুদ্ধবিরতি। যেকোনো সময় এটা ভাঙারও এবং এই যুদ্ধবিরতির যতটা না ট্রাম্প যুদ্ধবিরতি করছে তার চেয়ে বেশি কিন্তু সে ফলাও করে প্রচার করছে আমরা দেখতে পাচ্ছি। নিজেকে বারে দাবি করছে যে সে মধ্যস্থতাকারী, সে সবচেয়ে ভালো মধ্যস্থতাকারী। অবশ্যই তার কৃতিত্ব সেটাই আমি আছে, বলছিলাম যে কৃতিত্ব যে নেই তাও না।